প্রায় 3 মাস পরে সবাইকে শীতের মৌসুমে ওয়েলকাম। আজকে আমি জাহাঙ্গীরনগরে আছি। আমি আজকের আমার ভিডিওতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং পদ্মার আরিচা ঘাট অর্থাৎ পদ্মা নদী এক্সপ্লোর করব। তো আজকের আমার এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ, দেখতে থাকুন এবং বিভিন্ন ইতিহাস জানবেন। এখন ভোর 5টা বাজে, খুব ঠান্ডা, প্রায় 11 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এর ভিতরেই ঢাকার জাহাঙ্গীরনগরের মেন গেটে নেমে পড়লাম। 1610 সালে মোগল সম্রাট ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর, আর সেই নামেরই আদলে 1970 সালে এই বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 697 একর জমি নিয়ে বিস্তৃত। এটি বাংলাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই বিশ্ববিদ্যালয় খুবই পরিচিত একটি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম আকর্ষণ হচ্ছে 75 ফিটের উচ্চতা নির্মিত দেশের সবচেয়ে বড় উঁচু শহীদ মিনারটি, যার স্থপতি রবিউল হুসাইন। প্রতি বছর সাইবেরিয়া থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আসে অতিথি পাখিরা এই বিশ্ববিদ্যালয়ে। আল্লাহ তাআলার এক অনন্য সৃষ্টি এই শীতকালীন পাখিগুলা। আমরা যেখানে 8 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি থেকে দূরে থাকি, অথচ এরা এই ঠান্ডা পানির ভিতরেই গা ডুবিয়ে গোসল করতেছে। সৈয়দ মাইনুল হোসেনের নকশায় তৈরিকৃত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ। এটির 7টি ত্রিভুজাকৃতির স্তম্ভ বাংলাদেশের বড় বড় সংগ্রামের চিহ্ন বহন করে। এটি 75 ফিট উঁচু নির্মিত এবং 85 একর জায়গা নিয়ে বিস্তৃত। বাসগুলো হয়তো 80-90 দশকের। লাল ইটের এই ভবনগুলো ঘন সবুজ গাছপালার ভেতরে অনেকটা বাংলাদেশের পতাকার মতো ফুটিয়ে তুলেছে এর দৃশ্যটি। এই যে মাঠটি দেখছেন, এটাকে বলা হয় বককেন্দ্র। এই বককেন্দ্রে হাজার হাজার অতিথি পাখি আসে। তবে আমরা এখন সেখানেই যাচ্ছি এবং দেখাবো অতিথি পাখিগুলা। আমাদের এই অতিথি পাখিগুলাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। গাইস, শীতের সৌন্দর্যে আপনাদের সবাইকে আজকে একটা ম্যাজিক দেখাবো। সেটা হচ্ছে শীতের পাখি, অতিথি পাখি। শীতের পাখিরা কিভাবে এসে খাবার খাচ্ছে। এই শীতের ভেতরে শত শত হাজার হাজার পাখি এই জাহাঙ্গীরনগরে অতিথি পাখি হিসেবে উড়ে আসে বিভিন্ন দেশ থেকে। বিভিন্ন ডাটা অনুসারে প্রতি বছর 15 থেকে 60 প্রজাতির পাখি বিভিন্ন শীতপ্রধান দেশের আবহাওয়ার বৈরিতা এবং খাদ্য সংকটের কারণে জাহাঙ্গীরনগরে উড়ে আসে এবং পরিযায়ী হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য বড় সরালি, গ্রেটার হুইস্টলিং ডাক এবং ছোট সরালি, লেজার হুইস্টলিং ডাক। এছাড়া রয়েছে তুলা, পিগমি হাঁস, পোচার্ড, পিনটেল হাঁস ইত্যাদি প্রজাতি। দুঃখ হলেও বাস্তবতা, আমরা এই অতিথি পাখিগুলাকে, যারা অতিথি হিসেবে আমাদের দেশে আসে, তাদের আমরা গুলি করে হত্যা করি। এটা আসলে আমাদের মানবিকতার কাছে একটা প্রশ্ন। তাই আমাদের উচিত এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া।
হলুদ সবুজ সরিষা ক্ষেত পেরিয়ে আমরা ঢাকা আরিচা মহাসড়ক ধরে মানিকগঞ্জ জেলার কালিঙ্গা নদীর উপর দিয়ে নির্মিত ত্বরা সেতুর উপর দিয়ে আমরা আরিচা ঘাটের দিকে যাচ্ছি। অবশেষে বাংলাদেশের বৃহত্তম পদ্মা নদীর আরিচা ঘাটে চলে এলাম। বাংলাদেশে পদ্মা নদীর দৈর্ঘ্য ৩৪০ কিলোমিটারের বেশি। প্রতি বছর আমরা যে ইলিশ মাছ খাই তার অন্যতম উৎস এই পদ্মা নদী। ভারতের যদিও এই পদ্মা নদী গঙ্গা নদী নামে পরিচিত এবং এই পদ্মা নদীর উৎপত্তি হিমালয়ের গাঙ্গেত্রী হিমবাহ। ভারতের গঙ্গা নদীর প্রধান ধারাটি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন দিয়ে প্রবেশ করেছে। পদ্মা নদীতে এই অসংখ্য ট্রলার এবং নৌকা দেখে আমার মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাঝি উপন্যাসটার কথা বারবার মনে পড়ছিল। নদীর পানি থেকে পাখির খাবার তুলে নেওয়ার দৃশ্য এতদিন শুধুমাত্র ফেসবুক রিলসেই দেখেছি, আর এবার আমি নিজের ফোন ক্যামেরা দিয়ে এটা ক্যাপচার করতে সক্ষম হয়েছি। এটা আমার জন্য খুবই একটা নতুন অভিজ্ঞতা। যারা নতুন ঢাকায় যান তারা ফেরিতে খাবার খাওয়ার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন, কেননা ফেরিতে খাবারের মূল্য সাধারণ দোকানের মূল্য থেকে মোটামুটি অনেকটাই বেশি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, এবং এটা আমার প্রথম ইনফরমেটিভ ভিডিও, তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং দোয়া করবেন আমি এভাবে যেন বাংলাদেশের 64টা জেলা কভার করতে পারি। যারা এখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই এবং ফেসবুক পেজে ফলো করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে এবং পেজটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বাই, সকলে ভালো থাকবেন।